আসসালামু আলাইকুম, শুভেচ্ছা ও আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে আপনাদের সাথে আছে আমি নবনীতা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। বর্তমান বিশ্ব পরিস্থিতিতে যুদ্ধের প্রস্তুতি না রাখা আত্মঘাতী বললেন প্রধান উপদেষ্টা। যুদ্ধে পরাজয়ের কোনো অপশন নেই মন্তব্য। ফরেনসিক পরীক্ষায় শেখ হাসিনা ও শাকিল আহমেদের ফোন আলাপের সত্যতা মিলেছে। 15 মের মধ্যে দুজনকে ব্যাখ্যা দিতে ট্রাইব্যুনালের নির্দেশ। সরকারকে ধর্মপ্রাণ মুসলমানদের মুখোমুখি করতে নারী সংস্কার কমিশন, মনে করেন ওলামা মাশায়েখরা। কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক কিছু না মানার ঘোষণা। শব্দ দূষণ আইন দ্রুত বাস্তবায়ন ও সচেতনতা তৈরির আহ্বান। আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবসে র্যালি ও মানববন্ধন। এবং চট্টগ্রাম টেস্টে জিম্বাবুয়েকে 3 দিনেই হারিয়ে সমতায় সিরিজ শেষ করল বাংলাদেশ। মিরাজের সেঞ্চুরি, 5 উইকেট ও দ্রুততম ডাবলের রেকর্ড। এছাড়াও নিটল টাটা বিশেষ সংবাদে থাকছে ভিয়েতনামে স্বাধীনতার অর্ধশতবার্ষিকী উদযাপনের খবর। Primacy inbuilt. German technology, Bangladesh's first thermix rod, Salam Steel Thermax. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাচ্ছে পুরো সংবাদে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, বর্তমানে এমন এক বিশ্ব পরিস্থিতি যেখানে যুদ্ধ প্রস্তুতি না নিয়ে রাখাটা আত্মঘাতী। যুদ্ধে পরাজয়ের কোনো অপশন নেই মন্তব্য করে বিমান বাহিনীর বার্ষিক মহড়া অনুষ্ঠানে তিনি আরও বলেন, উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলছে বাংলাদেশ বিমান বাহিনী। মুস্তাফা মল্লিক জানাচ্ছেন। বিমান বাহিনীর ঘাঁটি বীরুত্তম একে খন্দকারে বাংলাদেশ বিমান বাহিনীর বার্ষিক বিশেষ মহড়া আকাশ বিজয় 2025। যুদ্ধ বিমান, পরিবহন বিমান, হেলিকপ্টার, আনম্যান্ড এরিয়াল ভেহিকল, র্যাডার ও অন্যান্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সহ সংশ্লিষ্ট ইউনিটগুলো মহড়ায় অংশগ্রহণ করে। মহড়া শেষে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস। বলেন, বিশ্ব পরিস্থিতির বিবেচনায় যুদ্ধের প্রস্তুতি রাখা প্রয়োজন। অনেকের মতো আমিও যুদ্ধবিরোধী মানুষ। পৃথিবীতে যুদ্ধ হোক এটা আমরা কামনা করি না। যুদ্ধ প্রস্তুতি অনেক সময় যুদ্ধের দিকে নিয়ে যায়। কাজে যুদ্ধ প্রস্তুতি সম্বন্ধেও একটা ঘোরতর আপত্তি। কিন্তু এমন বিশ্বে আমরা বাস করি, প্রতিনিয়ত যুদ্ধের হুমকি আমাদের ঘিরে থাকে। তো সেখানে প্রস্তুতি না নিয়ে থাকা এটা অসম্ভব হয়ে পড়ে। এখন আমরা যখন কথা বলছি তখন আমাদেরই কাছে ভারত পাকিস্তান যুদ্ধ হই হই অবস্থার মধ্যে রয়ে গেছে। এরকম পরিস্থিতিতে আমরা বাস করি। তো কাজেই এই পরিস্থিতির মধ্যে প্রস্তুতি না নেওয়াটা আত্মঘাতী। নিরাপদ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার জন্য বিমান বাহিনীর প্রশংসা করেন প্রধান উপদেষ্টা। বর্তমান বিশ্বের দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলার জন্য আন্তর্জাতিক মানসম্পন্ন প্রশিক্ষণ ও অনুশীলন অপরিসীম গুরুত্ব বহন করে। এই প্রেক্ষাপটে বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যগণ নিয়মিতভাবে বহুমাত্রিক প্রশিক্ষণ কার্যক্রম ও অনুশীলনে অংশগ্রহণের মাধ্যমে নিজেদের জ্ঞান ও দক্ষতাকে যুগোপযোগী করতে সদা সচেষ্ট রয়েছে, যা এই মহড়ার মাধ্যমে আমাদের কাছে স্পষ্ট হয়েছে। বিমান বাহিনীতে ভবিষ্যতে অত্যাধুনিক যুদ্ধ বিমান, হেলিকপ্টার, পরিবহন বিমান, রেডার, সারফেস টু এয়ার মিসাইল, ইউএভি সংযোজনের জন্য সরকার বিমান বাহিনীকে
সর্বোত্তম সহযোগিতা প্রদান করবে। প্রধান উপদেষ্টা বলেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় যুগোপযোগী বিমান বাহিনী গড়ে তুলতে সরকারের প্রচেষ্টা অব্যাহত থাকবে। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, যে কোনো দুর্যোগে সেনাবাহিনী এদেশের মানুষের ভরসাস্থল। দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের কয়েকটি জেলায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সেনাবাহিনীর সহায়তায় গৃহ হস্তান্তর করে তিনি আরও বলেন, মানুষ জানে যে কোনো কঠিন কাজ কঠিন সময়ে সঠিকভাবে করতে পারে বাংলাদেশ সেনাবাহিনী। আরও জানাচ্ছেন চকর মালিথা। বছরের আগস্ট সেপ্টেম্বর মাসে বন্যায় ক্ষতিগ্রস্ত ফেনী, নোয়াখালী, কুমিল্লা ও চট্টগ্রাম জেলায় বাড়ি হস্তান্তর অনুষ্ঠান। সরকারের নির্দেশে স্বল্প সময়ে বাড়িগুলো নির্মাণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। বাড়ি হস্তান্তর অনুষ্ঠানে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধান উপদেষ্টা। সবার পক্ষ থেকে সেনাবাহিনীকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। এই বিপদের দিনে তারা আমাদেরকে আশ্বস্ত করতে পেরেছে এবং আজকে পেছনে ফিরে তাকানোর সময় আমরা বুঝতে পেরেছি যে এটা চমৎকার কাজ হয়েছে। ভবিষ্যতে এরকম দুর্যোগের সময় তাদেরকে আমরা কাছে পাবো, আমাদের ভরসার স্থল হবে, যে আমরা জানবো যে সেনাবাহিনী এই কঠিন কাজ এই কঠিন পরিস্থিতিতে সঠিকভাবে আমাদেরকে করে দিতে পারবে। দেশের যে কোনো দুর্যোগে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। সঠিকভাবে কাজ করার, একত্রে কাজ করার, দুর্যোগ মোকাবেলা করার এবং সৎভাবে করার যে দৃষ্টান্ত স্থাপন করলাম, এটা আমাদের সবাইকে উদ্বুদ্ধ করবে। এটা আমাদেরকে বড় লেসন, আমাদের জন্য বড় প্রাপ্য। সেনাবাহিনীর কাছে আমরা সেটুকু ধন্যবাদ অবশ্যই দেব যে আমাদের এই দৃষ্টান্ত স্থাপন করার জন্য। প্রধান উপদেষ্টার পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের ঘরের চাবি হস্তান্তর করেন সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসকরা। বাংলাদেশের সকল সেনাবাহিনীকে জানাই আমি স্যালুট। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। গণ অভ্যুত্থানের মুখে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও গাইবান্ধার আওয়ামী লীগ নেতা শাকিল আহমেদের মধ্যে টেলিফোন কথোপকথনের ফরেনসিক পরীক্ষার সত্যতা মিলেছে। এই সংক্রান্ত রিপোর্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা দিয়েছে তদন্তকারী সংস্থা সিআইডি। মামলার বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে কেন তারা ওই কথোপকথন করেছেন, আগামী 15 মের মধ্যে তার ব্যাখ্যা দিতে শেখ হাসিনা ও শাকিল আহমেদকে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এনামুল কবির রূপম জানাচ্ছেন। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট সরকারের প্রধান শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলেন গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা শাকিল আহমেদ বুলবুল। মামলার প্রয়োজনে ওই ফোনালাপ ফরেনসিক পরীক্ষা করে তার রিপোর্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা দিয়েছে সিআইডি। শেখ হাসিনা শাকিল আহমেদ সাহেবের সাথে কথা বলছেন যে আমার বিরুদ্ধে সারা বাংলাদেশে যে 226টা মামলা হয়েছে, যারা এই মামলাগুলো করেছে তাদেরকে মারার আমি লাইসেন্স পেয়ে গেছি এবং এদের বাড়িঘর ভাঙচুর করার জন্য তিনি নির্দেশ দেন যে তাদের বাড়িঘর যেন কারো অক্ষত না থাকে এবং একই সাথে তিনি পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে একটা হুমকি দেন যে তারা যেন মনে রাখে যে তাদেরকে ভবিষ্যতেও চাকরি করতে হবে। তাদের কথোপকথনের মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান যে বিচার প্রক্রিয়া তার সাক্ষীদেরকে ভয়ভীতি দেখিয়েছেন, বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা করেছেন এবং এইখানে যে মামলাগুলো রয়েছে সেগুলোকে প্রেজুডিস করার চেষ্টা করেছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। অভিযোগ করেন সদ্য গ্রেপ্তার হওয়া সাইবার ক্রাইমের এডিসি ইশতিয়াক আহমেদ তাকে আটকে রেখে নৃশংস নির্যাতন করেছিলেন। পুলিশের যে মোটা লাঠি, সেই লাঠি দিয়ে নির্যাতন শুরু করে। এই সময় আমার আঙ্গুল ফেটে ফ্লোরে রক্ত পড়ে এবং আমার পুরো শরীর থেতলে যায়, সেন্সলেস হয়ে পড়ি। মাঝে মধ্যে ঘুমের মধ্যে আমি চিৎকার করে উঠি। এরকম অসংখ্য মানুষ এই এডিসি ইশতিয়াকের দ্বারা আক্রান্ত হয়েছে, নিপীড়নের শিকার হয়েছে। জুলাই আন্দোলনে নারায়ণগঞ্জের আবুল হাসান হত্যা মামলায় শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান সহ 8 জনের বিরুদ্ধে পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। রাজধানীর কাছে আশুলিয়ায় জীবন্ত ও মরদেহ পোড়ানোর মামলায় পুলিশ কর্মকর্তা আরাফাত উদ্দিন ও কামরুল হাসানকে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। প্যারোলে মুক্তির জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করতে সাবেক মন্ত্রী দীপু মনির আইনজীবীকে পরামর্শ দিয়েছেন ট্রাইব্যুনাল। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা।
বৃহস্পতিবার আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে শ্রমিক দল। দুপুর 2টায় সমাবেশ শুরু হবে। সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সমাবেশে সব স্তরের মানুষকে যোগ দেওয়ার জন্য রাজধানীতে লিফলেট বিতরণ করা হয়। পরে সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সমাবেশ সফল করার জন্য সবাইকে আহ্বান জানিয়েছেন। মহান মে দিবস পালনের লক্ষ্যে শ্রমিক দলের পক্ষ থেকে গঠিত 2টি কমিটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমরা আশা করছি অধিকার প্রতিষ্ঠার এই মহান দিনে শ্রমজীবী মানুষ তাদের দুঃখ, কষ্ট, যাতনার প্রতিবাদে শ্রমিক দলের সমাবেশে উপস্থিত হবে। সেই সমাবেশে বর্তমান শ্রম পরিস্থিতি ও সমসাময়িক জাতীয় রাজনীতি নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন সমাবেশে প্রধান অতিথি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গণমানুষের নেতা জনাব তারেক রহমান। অন্তর্বর্তী সরকারকে দেশের ধর্মপ্রাণ মুসলমানদের মুখোমুখি দাঁড় করাতে নারী সংস্কার কমিশনের প্রস্তাব বলে মনে করে দেশের ইসলামী দল এবং আলেমদের সংগঠন জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ। পরিষদের নেতারা বলেছেন, কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক কোনো কিছু মেনে নেবেন না তারা। নারীর জন্য সমাধিকার নয়, ইসলামের ন্যায্য অধিকার চান তারা। মাসুর শাকিল জানাচ্ছেন। 19 এপ্রিল নারী সংস্কার কমিশন প্রস্তাব দেওয়ার পর থেকে তার বিরোধিতা করে আসছে দেশের আলেম ওলামা সহ ইসলামী দলগুলোর বড় একটি অংশ। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের ব্যানারে নারী সংস্কার কমিশনের প্রস্তাব নিয়ে সেমিনার। আল্লাহর কোরআনের বিরুদ্ধে এমন কটাক্ষপূর্ণ, এমন অবমাননাপূর্ণ কোন প্রস্তাবনা ফ্যাসিবাদী স্বৈরাচারী শেখ হাসিনা ভারতের লেসপেন্সারও কোনোদিন করতে পারে নাই। আমাদেরকে রাস্তায় নামিয়ে আপনাদের মুখোমুখি দাঁড় করে ওই ফ্যাসিস্ট এবং ঘাপটি মারা শত্রুরা যেন সুযোগ না নিতে পারে, এটা আপনাদের মাথায় রাখার জন্য আমরা বিশেষ করে অনুরোধ করছি। সেমিনারে জামায়াতের আমির ও এবি পার্টির চেয়ারম্যানও অংশ নেন। আমি আজকে এই মঞ্চে দাঁড়িয়ে চ্যালেঞ্জ দিচ্ছি, যারা এই সংস্কার কমিশনের রিপোর্ট তৈরি করেছেন, আপনাদের সাথে ওপেন বিতর্ক হবে। এরা সমাজের বিপর্যয়ের জন্য এই প্রস্তাবনাগুলো এনেছে। এই জন্য আবারও বলি, এ টু জেড আমরা এই কমিশনই মানি না। কিসের ওদের আবার রিপোর্ট? কমিশন থাকলে রিপোর্ট হবে। আলোচকরা মনে করেন, নারী সংস্কার কমিশন পশ্চিমা আদলে পরিবার প্রথা ভেঙে দিতে চায়, পতিতাবৃত্তিকে বৈধতা দিতে চায় এবং ধর্মীয় মূল্যবোধের সাথে সাংঘর্ষিক যে নীতিমালাগুলো। মাসুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। ব্যয়ের মহোৎসব নয়, বাস্তবতার নিরিখে বাজেট তৈরি করছে সরকার। বাজেট পরামর্শ কমিটির সভায় অর্থ এবং বাণিজ্য উপদেষ্টা এই ইঙ্গিত দিয়েছেন। আলোচনা সভায় পরামর্শ দেওয়ার ক্ষেত্রে ব্যবসায়ীদের অতি উচ্চাভিলাষ বাদ দেওয়ার কথা মনে করিয়ে দেন তারা। ছাড় এবং মওকুফের সংস্কৃতি ভুলে যাওয়ার সময় এসেছে বলেও মন্তব্য করেন উপদেষ্টারা। রিজভী নওয়াজ জানাচ্ছেন। এফবিসিসিআই এবং জাতীয় রাজস্ব বোর্ডের যৌথ উদ্যোগে বাজেট পরামর্শ কমিটির ৪৫তম সভা। ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের আগে দাবি দেওয়া, চাহিদা জানানোর এটাই সর্বশেষ আনুষ্ঠানিক বৈঠক। কাজেই সকাল 10:30 থেকে টানা দুপুর 1:30 পর্যন্ত আয়োজনের সুযোগ নেন 42 জন ব্যবসায়ী। কুমিল্লা ইকোনমিক জোনে আমি $600 মিলিয়ন বিনিয়োগ করে রেখেছি। গত 2 বছর থেকে আমরা সেখানে গ্যাস এবং বিদ্যুৎ পাচ্ছি না। এটা দীর্ঘসূত্রতা। তো এইভাবে আমাদের বাংলাদেশের অনেকেই আমরা বিদেশিকে আকর্ষণ করার করছি, কিন্তু আমাদের দেশীয় যারা আছে আমরা ইনফ্রাস্ট্রাকচার পাচ্ছি না। বাসিমরি কি জানি না, এক বেলা খাবো না 2 বেলা খাবো, তার মধ্যে আমাদের ট্যাক্স একটা বার্ডেন। ব্যবসায়ীদের পরামর্শ শোনেন সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং বিভাগের কর্মকর্তারা। এইবারের বাজেটের মূল উদ্দেশ্যটা হলো আমরা একটু প্র্যাগমেটিক একটা বাজেট করবো, বাস্তবসম্পন্ন ইমপ্লিমেন্ট করতে পারবো, এবং আমরা শপিং লিস্ট বা উইশ লিস্টের উপর ডিপেন্ড করবো না। পূর্বে আমাদের যেটা ছিল সেটা হচ্ছে যে ব্যয়ের একটা মহোৎসব ভিত্তিক বাজেট ছিল। মানে আমাদের বাজেটটাই করা হতো ব্যয়ের মহোৎসব করার জন্য। আমরা কিন্তু আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্য বাস্তবতার ভিত্তিতে একটা বাজেট তৈরি করা। রেট প্রকৃতপক্ষে আর কমানো সম্ভব না। আমরা এবারের বাজেটে যে জিনিসগুলো বেশি ফোকাস দিচ্ছি সেটা হচ্ছে ইজ অফ ডুইং বিজনেস। আপনাদের অপারেশনাল যে প্রবলেমগুলো হচ্ছে সেগুলো যাতে করে দূর করা যায়। সংসদ না থাকায় এবার অধ্যাদেশের মাধ্যমে বিটিভিতে 2রা জুন বাজেট পেশ করবেন অর্থ উপদেষ্টা। রিজভী নওয়াজ, চ্যানেল আই, ঢাকা।
6 দফা দাবিতে দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটে দ্বিতীয় দিনের মতো শাটডাউন কর্মসূচি চলছে। আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত শাটডাউন কর্মসূচির পাশাপাশি সব ধরনের ক্লাস পরীক্ষা বন্ধ থাকবে। শব্দ দূষণ রোধে দোষীদের বিরুদ্ধে প্রতিরোধ ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন পরিবেশবিদ ও বিশিষ্টজনেরা। আর নয় শব্দ দূষণ, চাই সুস্থ জীবন প্রতিপাদ্যে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উপলক্ষে র্যালি ও মানববন্ধনে শব্দ দূষণ আইন দ্রুত বাস্তবায়ন ও দূষণ সম্পর্কে সচেতনতা তৈরির আহ্বান জানান বক্তারা। সে সময় ব্যাপকভাবে প্রচারের পাশাপাশি শব্দ দূষণ বিষয়ে পাঠ্যসূচিতে অন্তর্ভুক্তির উপর গুরুত্ব দেওয়া হয়। সৈয়দ অদিত জানাচ্ছেন। জাতিসংঘের পরিবেশ কর্মসূচি ইউএনএপির সবশেষ প্রতিবেদনে শব্দ দূষণের বিশ্বের শীর্ষ শহরগুলোর মধ্যে রাজধানী ঢাকা এখন শীর্ষে। তাদের প্রতিবেদনে আবাসিক এলাকার জন্য অনুমতিযোগ্য শব্দের মাত্রা 55 ডেসিবেল এবং বাণিজ্যিক এলাকার জন্য 70 ডেসিবেল হলেও রাজধানীতে এই মাত্রা 119 ডেসিবেল। দূষণ সম্পর্কে সচেতনতা তৈরিতে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে আর নয় শব্দ দূষণ, চাই সুস্থ জীবন প্রতিপাদ্যে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উপলক্ষে র্যালি ও মানববন্ধন। আজকে শব্দ দূষণ বাংলাদেশে ভয়াবহ রূপ ধারণ করেছে। হর্ন বলেন, তারপরে মাইকের আওয়াজ, নির্মাণ শ্রমিকের আওয়াজ, এটা আমাদের মানসিক শারীরিক সম্পূর্ণভাবে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। পৃথিবীর সবচেয়ে বায়ু দূষিত শহরের সাথে সাথে শব্দ দূষিত শহরের তকমাটাও এখন ঢাকা শহরের উপরে আছে। এর কারণে নারী, বয়স্ক মানুষ, গর্ভবতী মহিলা, শিশু সবাই ক্ষতিগ্রস্ত হয়। সারা বাংলাদেশে যে শব্দ দূষণের ফলে যে আমাদের মানসিক এবং স্বাস্থ্যগত যে হলো ক্ষতির কারণ আমরা দাঁড়াই, সেই কারণে মানুষকে সচেতন করার জন্য আজকে সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় এই উৎসবটি দিবসটি পালিত হচ্ছে। সচেতনতা আসলে এই একদিনের জন্য না, সচেতনতা হতে হবে আমাদের প্রতিদিনের জন্য এবং প্রতিটি ব্যক্তি পর্যায়ে। আমাদের পরিবেশে যে শব্দ ক্রিয়েট হয় এর মাধ্যমে আমাদের যে বৃদ্ধ আছে, শিশু আছে, এদের মানসিক বিকাশে বাধাগ্রস্ত হচ্ছে। অকারণে অনেক হর্ন বাজাই, যেটাতে আমাদের ক্ষতি হতেছে আমরা বুঝতেছি না, আমাদের পরিবেশকে ক্ষতি করতেছি, ইভেন আমরা নিজেরাও এটা ফেস করতেছি। দূষণ কমাতে হাইড্রোলিক হর্ন নিয়ন্ত্রণ, চালকদের প্রশিক্ষণ দেওয়া সহ নানা বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়। শব্দ দূষণের কারণে কিন্তু আমাদের অনেক ধরনের শারীরিক এবং মানসিক সমস্যা প্রতিনিয়ত তৈরি হচ্ছে। যেমন আমাদের শ্রবণ শক্তি হ্রাস পাচ্ছে, তারপরে মানুষের ওই যে উচ্চ রক্তচাপ বেড়ে যাচ্ছে। পরিবেশ অধিদপ্তরের শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং বিভিন্ন সরকারি ও বেসরকারি সংগঠনের প্রতিনিধিরা এতে অংশ নেন। সৈয়দ অদিত, চ্যানেল আই, ঢাকা। অপরিকল্পিত নগরায়নে ভরে উঠছে দেশের জেলা শহর। নতুন ভবন আর অবকাঠামোয় দখল হচ্ছে কৃষিজমি, বাড়ছে পরিবেশ দূষণ, প্রকৃতি হারাচ্ছে তার স্বাভাবিক সৌন্দর্য। ফলে নাগরিকরা বাধাপ্রাপ্ত হচ্ছেন মুক্ত বাতাস আর নিরাপদ খাদ্য প্রাপ্তিতে। প্রভাব পড়ছে জীববৈচিত্র্যেও। এই সংকট প্রশমনে নড়াইলের তনিমা আফরিন নিয়েছেন এক অনন্য উদ্যোগ। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। নড়াইল জেলা শহরের কুড়িগ্রাম, এখানে 5 তলা ভবনের উপরে এক ঘন সবুজের আয়োজন করেছেন তনিমা আফরিন। নানা রঙের ফুল, ফল আর সবজিদের সাজানো এই আয়োজনটিকে ঘিরে তিনি শহর জীবনেও পাচ্ছেন বহুমুখী উপকারিতা। বাগানের প্রতি, প্রকৃতির প্রতি, গাছপালা, সবজির প্রতি আমার প্রথম ভালোবাসা হচ্ছে আমার মাঠ থেকে। ফুল দিয়ে শুরু করি ছাদ কৃষিটা, তারপরে ফুল থেকে সবজিতে আসলাম, সবজি থেকে ফলে আসলাম। নিজের পরিবারের যতটুকু চাহিদা তার 3 ভাগে 2 ভাগ আমার ছাদ থেকেই আসে স্যার। এই সৌন্দর্য আর নিরাপদ খাদ্য উপভোগ করছেন পরিবারের অন্যান্য সদস্যরাও। আমার কাছে খুবই ভালো লাগে। মাঝে মাঝে আমার ফ্রেন্ডরা আসে, ওরা এসে তো অবাক হয়ে যায়, বলে যে কি এত সুন্দর। ওরা কি কেউ করেছে? হ্যাঁ, মাঝে মাঝে এখান থেকে আমার ফ্রেন্ডেরা গাছ নিয়ে যায়, ওদের ছাদে লাগায়। আমি হোস্টেলে থাকি, আমার হোস্টেলের বারান্দায় কিন্তু গাছ আছে। ফসলের চারা তৈরি করেও এই উদ্যোক্তা সৃষ্টি করেছেন ঘরোয়া উপার্জনের নতুন পথ। ছাদে তো মনের শান্তি আছেই, ফল ফ্রুট সবজি তো আছে। তাছাড়া প্রতি বছর প্রায় লাখের উপরে আমি শুধু 3 ফলের চারা বিক্রি করেছি। এখন আমি অ্যাডেনিয়াম বিক্রি করি, আমি এখন বেদানার চারা বিক্রি করি, মিষ্টি তেঁতুলের চারা বিক্রি করি, রয়্যাল ফলের চারা বিক্রি করি। অসাধারণ এক সবুজের স্বপ্ন রাজ্য গড়ে তুলেছেন আফরিন। মায়ের কাছ থেকে পাওয়া কৃষি জ্ঞানটুকু শুধু ছাদ কৃষির শৌখিনতা কিংবা ভালো লাগার ভিতরে সীমাবদ্ধ রাখেননি, এটিকে একটি বাণিজ্যিক রূপ দিতে চাচ্ছেন। একই সাথে এলাকার অন্যান্য বাসিন্দাদের কাছে হয়ে উঠেছে এটি একটি দৃষ্টান্ত এবং এর ফলে
বিস্তার ঘটছে এই এলাকায় ছাদ কৃষি। নড়াইলের কুড়িগ্রাম থেকে শাইখ সিরাজ, চ্যানেল। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আগামীকাল বেলা ৩:০৫ হৃদয়ে মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জনগণের ম্যান্ডেট ছাড়া সংবিধান সংস্কার টেকসই হবে না। রাজধানীর বাংলা মোটরে গণসংহতি আন্দোলনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কথা জানান তিনি। আলাদা বৈঠকে নির্বাচনের আগে মৌলিক সংস্কার এবং জুলাই হত্যাকাণ্ডে দায়ীদের বিচার দৃশ্যমান হতে হবে বলে মত দিয়েছে ইসলামী আন্দোলন, এবি পার্টি ও এনসিপি। তাফহিমুল ইসলাম জানাচ্ছেন। রাজধানীর বাংলা মোটরে জাতীয় নাগরিক পার্টি ও গণসংহতি আন্দোলনের নেতাদের বৈঠকে স্থান পায় নির্বাচন, সংবিধান সংস্কার ও সংসদে নারী আসন সহ চলমান বিভিন্ন ইস্যু। সংস্কারের বিষয়ে দ্রুত ন্যূনতম ঐক্যমতে পৌঁছানোর পাশাপাশি ঐক্যমত্য হওয়ার বিষয়গুলো বাস্তবায়ন, দল হিসাবে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনতে একমত হয় দল দুটি। সংবিধানের যদি আপনি ফান্ডামেন্টাল চেঞ্জ করতে চান, মৌলিক সংস্কার বা নতুন করে রিরাইট নতুন বা পুনর্লিখন করতে চান, তাহলে আপনাকে অবশ্যই জনগণের ম্যান্ডেট নিয়ে সেটা করতে হবে। আওয়ামী লীগের যারা এই হত্যাকাণ্ডের সাথে যুক্ত গত 15 বছরের গুম, খুন, হামলা, মামলা, লুটপাট এবং সর্বশেষ জুলাই আগস্টের নির্বিচার যে হত্যাকাণ্ড, এর জন্য যারা দায়ী প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে। তাদের দৃশ্যমান বিচার আমরা দেখতে চাই। ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক করে এনসিপি। কেউ যদি পূর্বের রাজনীতি বন্দোবস্ত চালু করতে চায়, তাহলে দেশের জনগণ তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে বলে জানিয়ে নাহিদ ইসলাম বলেন, মানবিক করিডোর নিয়ে জাতীয় সংলাপের প্রয়োজন। নির্বাচন কমিশন পুরনো আইন দ্বারাই পরিচালিত হচ্ছে। সংস্কারের যে বিষয়টা, সেটাকে পাশ কাটিয়ে কেবল নির্বাচনের প্রস্তুতির কথা বলতেছে। এই বিষয়গুলো জনমনে এক ধরনের সংশয় তৈরি করছে। সেই ফ্যাসিস্ট যে হাজার হাজার মায়ের কোল খালি করেছে, সরকার হারা করেছে, আমাদের দেশের টাকা পাচার করেছে, এদের বিচার দলগত সহ আগে হবে, তারপর আমরা নির্বাচনের চিন্তা আমাদের মাথায়, তারপর নির্বাচন আমরা চাই, সংস্কার প্রয়োজনীয় হবে, তারপর জাতীয় নির্বাচন। ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে আমার বাংলাদেশ পার্টি বা এবি পার্টির বৈঠক হয়েছে। বৈঠকে আওয়ামী ফেসিবাদ বিরোধী সকল শক্তিকে দেশ গঠনে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানানো হয়। আমরা ভুল করব, ভুল সংশোধন করব, কিন্তু দিন শেষে দেশের জন্য, গণতন্ত্রের জন্য, মানবতার কল্যাণের জন্য, মানবতার মুক্তির জন্য, কল্যাণ রাষ্ট্রের জন্য আমরা একতাবদ্ধ থাকব। আমাদের একতা ভাঙার জন্য কোনো রকম চেষ্টা করা হলে সেটাকে আমরা বুদ্ধিবৃত্তিক এবং আমাদের সংঘবদ্ধতা দিয়ে আমরা প্রতিরোধ করব, প্রতিহত করব। এসব বৈঠক সংস্কারের বিষয়ে রাজনৈতিক ঐক্যমতের জন্য বলে জানান দলগুলোর নেতারা। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। এবারে বাংলাদেশ জিম্বাবুয়ে টেস্ট। জিম্বাবুয়েকে ইনিংস ব্যবধান ও 106 রানে হারিয়ে তৃতীয় দিনে চট্টগ্রাম টেস্ট। এর আগে চট্টগ্রামে বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে মিরাজের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে 200। বিরতির পর আমন্ত্রণ আরও একবার। এশিয়াটিক গ্রুপের প্রাতিষ্ঠানিক ব্যাংক অ্যাকাউন্ট স্থগিতের কারণে দেশের টেলিভিশন চ্যানেলগুলো আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে উল্লেখ করে উদ্বেগ জানিয়েছে টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠন অ্যাটকো নির্বাহী পরিষদের জরুরি সভায় উদ্বেগ প্রকাশ করে বিষয়টি দ্রুত সমাধানের জন্য সরকারের হস্তক্ষেপ কামনা করা হয়েছে। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানিয়েছেন, আগামী 36 ঘন্টার মধ্যে পাকিস্তানে হামলা চালানোর পরিকল্পনা করছে ভারত। এর আগে মঙ্গলবার রাতে কাশ্মীরের পেহেলগাম হামলার জবাব দিতে সশস্ত্র বাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্যদিকে ভারতের একতরফাভাবে সিন্ধু পানি চুক্তি স্থগিতের সিদ্ধান্তের বিরুদ্ধে 3টি আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন পাকিস্তানের আইন ও বিচারমন্ত্রী আকিল মালিক। নিটোল টাটা বিশেষ সংবাদ। বর্ণিল আয়োজনে স্বাধীনতার অর্ধশতবর্ষ উদযাপন করছে ভিয়েতনাম। 1975 সালের 30 এপ্রিল উত্তর ভিয়েতনামের কমিউনিস্ট গেরিলারা দক্ষিণ ভিয়েতনামের যুক্তরাষ্ট্র সমর্থিত বাহিনীকে পরাজিত করে পুরো দেশের ক্ষমতা দখল করে। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ।
পদ্মা সেতুতে ইলেকট্রনিক টোল কালেকশন ইটিসি সিস্টেম ব্যবহার করে টোল সংগ্রহের জন্য বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এবং পূবালী ব্যাংকের মধ্যে চুক্তি হয়েছে। সেতু বিভাগের সম্মেলন কক্ষে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেতু বিভাগের সচিব এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আব্দুর রউফ। এ সময় উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী। সংবাদের সময় হলো আবারও বিরতির, আর বিরতির পর খেলার খবরে থাকছে। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। এবারে খেলার খবর। আরো একবার, বর্তমান বিশ্ব পরিস্থিতিতে যুদ্ধের প্রস্তুতি না রাখা আত্মঘাতী, বললেন প্রধান উপদেষ্টা। যুদ্ধে পরাজয়ের কোনো অপশন নেই মন্তব্য। শব্দ দূষণ আইন দ্রুত বাস্তবায়ন ও সচেতনতা তৈরির আহ্বান। আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবসের র্যালি ও মানববন্ধন। এবং চট্টগ্রাম টেস্টে জিম্বাবুয়েকে 3 দিনেই হারিয়ে সমতায় সিরিজ শেষ করল বাংলাদেশ। মিরাজের সেঞ্চুরি, 5 উইকেট ও দ্রুততম ডাবলের রেকর্ড। পরবর্তী সকল সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।